বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাসে ব্যবসায়ী শিক্ষা গ্রুপের শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই সেশন পরিচালনায় আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো তোমাদের এই ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এই কোর্সের মূল যে আলোচনা আমরা ইতিমধ্যে শেষ করেছি, তারপরেও আমরা যে বিষয়গুলো মনে করছি যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আবার সেকেন্ড টাইম তোমাদের সুবিধার্থে আমরা আলোচনা করছি। আজকে এই বিষয়ের আমরা বিমার যে অংশটি রয়েছে সেখানে বিমা সম্পর্কে মৌলিক ধারণা একটি অধ্যায় রয়েছে। এই অধ্যায় থেকে আমরা দুটো টপিকস নিয়ে কথা বলবো। সে দুটো হচ্ছে যে বিমা ব্যবসায়ের মূল নীতি এবং বিমার শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো অলরেডি একবার আলোচনা হয়েছে বা এই আলোচনায় তোমরা অংশগ্রহণ করেছো, তারপরেও তোমাদের সুবিধার্থে আমরা এগুলো আবার পুনরায় আলোচনা করছি। আমরা জানি যে মানুষের জীবন ও জীবিকা ঝুঁকি ও অনিশ্চয়তায় ভরপুর। সো আমরা বলতে পারি যে রিস্ক ইজ এভরিহোয়ার। এই রিস্ক এবং আনসার্টেনটি নিয়েই মানুষ তার জীবন ও জীবিকা নির্বাহ করছে। কাজেই এই যে ঝুঁকি ও অনিশ্চয়তা, এই ঝুঁকি ও অনিশ্চয়তা জনিত সম্ভাব্য ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করে সুন্দর ও সাবলীল জীবন অতিবাহিতকরণে বিমা সাহায্য করে থাকে। কাজেই আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি যে বিমা ব্যবসায়ীকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার নিমিত্তে কতকগুলো রীতিনীতির প্রয়োজন হয়, কতকগুলো নিয়ম কানুনের প্রয়োজন হয়, যা বিমা ব্যবসায়ের মূলনীতি নামে পরিচিত। কাজেই মানুষের এই জীবন ও জীবিকাকে আমরা ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে কিভাবে রক্ষা করতে পারি অথবা ঝুঁকিকে কিভাবে হ্রাস করতে পারি, সেই হ্রাস করার কাজটি করে থাকছে কি বিমা। আর এই বিমা ব্যবসায়ীকে পরিচালনার জন্য আমরা যে রীতিনীতির কথা বলছি সেগুলাকে বলছি বিমা ব্যবসায়ের মূলনীতি। তোমরা জানো যে বিমা ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট অনেক নীতি রয়েছে। এর মধ্যে মূল যে নীতিগুলো রয়েছে, যেগুলো ব্যত্যয় ঘটলে বা যেগুলো না থাকলে বিমা চুক্তি হতে পারে না, সেই নীতিগুলো আমরা একটু পর্যায়ক্রমে দেখব, আত্মস্থ করার চেষ্টা করব। তোমরা দেখছো প্রথমে রয়েছে যে বিমাযোগ্য স্বার্থের নীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ ইন্স্যুরেবল ইন্টারেস্ট। এখানে বিমাযোগ্য স্বার্থ অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় যে নীতিটির কথা বলেছি আমরা, পরম সদ্বিশ্বাসের নীতি। এরপরে আমরা দেখছি যে আর্থিক ক্ষতিপূরণের নীতি। এরপরে আমরা দেখছি সেবার নীতি, স্থলাভিষিক্তের বা স্থলাভিষিক্ততার নীতি, দ্রুত দাবি পূরণের নীতি। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম নীতিতে চলে আসি। প্রথমে তোমাদের জন্য আমরা যেটি উপস্থাপন করেছি সেটা হলো যে প্রিন্সিপাল অফ ইন্স্যুরেবল ইন্টারেস্ট, বিমাযোগ্য স্বার্থ। আমাদের মাথায় রাখতে হবে যে বিমাযোগ্য স্বার্থ যদি না থাকে তাহলে বিমাকারী এবং বিমা গ্রহীতার মধ্যে যে চুক্তি হবে সেটি বিমা চুক্তি হবে না বা থাকবে না। এখন এই ইন্স্যুরেবল ইন্টারেস্ট, বিমাযোগ্য স্বার্থ কার থাকবে, কিসের উপর থাকতে হবে? সেটি হলো যে বিমাকৃত বিষয়বস্তুর উপর বিমা গ্রহীতার, অর্থাৎ বিমা যিনি গ্রহণ করেছেন বিমাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে, তার যে বৈধ অধিকার বা আর্থিক যে স্বার্থ রয়েছে সেটিকেই আমরা বলছি ইন্স্যুরেবল ইন্টারেস্ট, অর্থাৎ বিমাযোগ্য স্বার্থ। এখন তোমাদের মনে রাখতে হবে যে বিমা চুক্তির এটি একটি অপরিহার্য মৌলিক নীতি। এই নীতিটি যদি না থাকে, এই নীতিটির যদি ব্যত্যয় ঘটে, অর্থাৎ বিমা গ্রহীতার যদি বিমাযোগ্য
বিষয়বস্তুর উপর বা বিমাকৃত বিষয়বস্তুর উপর স্বার্থ না থাকে, তাহলে এটি বীমা চুক্তি হবে না। এবং এই যে মৌলিক এটি একটি নীতি বা অপরিহার্য নীতি, এটি অবশ্যই বীমাকারী এবং বীমাগ্রহীতা উভয়কে এটি মেনে চলতে হবে বা এটি পালনে সচেষ্ট থাকতে হবে। এখন যেখানে বীমাযোগ্য স্বার্থ নেই সে বিষয়বস্তুর বীমা চুক্তি হতে পারে না। কাজেই বীমা চুক্তি হতে হলে সেখানে অবশ্যই বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকতে হবে, ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে হবে। বিষয়টি একটি উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন রহিমের বাড়ি করিম যদি বীমা করতে যায় কোনো বীমাকারী প্রতিষ্ঠানের কাছে, তাহলে সে বীমা করতে পারবে না। কারণটি খুব পরিষ্কার যে রহিমের বাড়িতে করিমের কোনো স্বার্থ থাকার কথা নেই বা স্বার্থ নেই বা থাকারও উচিত হবে না। কাজেই বীমাযোগ্য স্বার্থ ব্যতীত বীমা চুক্তি হতে পারে না। আর বীমাযোগ্য স্বার্থ ব্যতীত সেটি যদি চুক্তি হয় তারপরেও, তাহলে সেটিকে আমরা বলবো যে বাজি চুক্তি বা জুয়া খেলার চুক্তি বলা হয়ে থাকে, এটিকে গ্যাম্বলিং। কাজেই প্রিয় শিক্ষার্থী, বীমাযোগ্য স্বার্থের সংজ্ঞা দিতে গিয়ে ভারতীয় প্রখ্যাত বীমা বিশারদ এম.এন. মিশ্র তিনি বলছেন যে বীমাযোগ্য স্বার্থ হলো বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমাগ্রহীতার এমন একটি আর্থিক স্বার্থ যেখানে বীমাকৃত বিষয়বস্তুর বিদ্যমানতায় বীমাগ্রহীতা উপকৃত হন এবং বিষয়বস্তুর ক্ষতিতে অথবা মৃত্যুতে বীমাগ্রহীতা ক্ষতিগ্রস্ত হন। তাহলে তিনি চমৎকারভাবে বিষয়টি বলেছেন যে বীমাকৃত বিষয়বস্তুর উপর অবশ্যই বীমাগ্রহীতার স্বার্থ থাকতে হবে এবং সে স্বার্থ অবশ্যই আর্থিক স্বার্থ হতে হবে। আর সেই স্বার্থ যদি বিষয়বস্তুর উপর বিদ্যমান থাকে তাহলে বীমাগ্রহীতা উপকৃত হবে। আর যদি স্বার্থ না থাকে, অর্থাৎ বিষয়বস্তুর মৃত্যুতে বা ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায় বিষয়বস্তু, তাহলে বীমাগ্রহীতা বা বীমা গ্রহণকারী যিনি বীমা গ্রহণ করেছেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যখন সৃজনশীল প্রশ্ন হবে সেই প্রশ্নের স্টেমে যদি বীমাযোগ্য স্বার্থের বিষয়ে বলা থাকে, তাহলে এখান থেকে তোমাকে অনুধাবন করে বুঝতে হবে যে হ্যাঁ, এখানে বীমা ব্যবসায়ের কোন নীতিটির কথা বলা হয়েছে, তবেই তুমি সেখান থেকে প্রশ্ন উত্তর করতে পারবে। এ পর্যায়ে আমরা বীমা ব্যবসায়ের দ্বিতীয় যে নীতি রয়েছে, এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি। সেটি হলো যে পরম সৎ বিশ্বাসের নীতি, প্রিন্সিপল অফ আটমোস্ট গুড ফেথ। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন ব্যাংকে টাকা উত্তোলন করতে যাই তখন অ্যাসাইন্ড অফিসার দেখেন যে চেকে অনেক সময় স্বাক্ষরে কিছুটা গরমিল হয় বা কম বেশি হয়, কিন্তু সেই ব্যাংকার বা অফিসার সেই স্বাক্ষরটি দেখে যদি মনে করে যে অ্যাপারেন্টলি ঠিক আছে এবং ব্যাংকের ক্লায়েন্ট এবং ব্যাংকের অফিসার এর মধ্যে যে রিলেশনশিপ, আটমোস্ট গুড ফেথ, চূড়ান্ত সৎবিশ্বাস, তার ভিত্তিতে সেখানে লেনদেন পেমেন্ট হয়ে যায়। কাজেই এই যে প্রিন্সিপলটি, এটি বীমা চুক্তির একটি অন্যতম উপাদান এবং চমৎকার একটি নীতি হচ্ছে বীমা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য যে নীতির কারণে উভয় পক্ষ অর্থাৎ বীমাকারী এবং বীমাগ্রহীতা একে অন্যের নিকট বা উভয়ের নিকট তথ্য ডিসক্লোজ করতে বা তথ্য দিতে বাধ্য থাকে, সেটিকেই আমরা বলছি যে পরম সৎবিশ্বাসের নীতি। এখন আমাদের মনে রাখতে হবে যে এই নীতির যদি ব্যতিক্রম হয়, এই নীতির যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে বীমা চুক্তি বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ বীমা চুক্তি আর তখন বীমা চুক্তি থাকবে না। এবং এই বীমা চুক্তির মাধ্যমে বীমাগ্রহীতা এবং বীমাকারী যে প্রতিষ্ঠান রয়েছে এদের মধ্যে সৎ বিশ্বাসের যে সম্পর্ক সেটি স্ট্যাবলিশড হয়, প্রতিষ্ঠিত হয়। এ প্রসঙ্গেও ভারতীয় প্রখ্যাত বীমা বিশারদ ও বিশেষজ্ঞ এম.এন. মিশ্র বলছেন যে বীমা চুক্তি হলো একটি পরম বিশ্বাসের চুক্তি
আর যে কারণে চুক্তিবদ্ধ উভয় পক্ষ বা প্রত্যেক পক্ষ একে অপরের কাছে চুক্তির বিষয়ে যেগুলো অবশ্যই অবশ্যই পালনীয় তথ্য, সেই তথ্য অর্থাৎ সেই সকল তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে প্রকাশে বাধ্য থাকবে। কোনো তথ্য গোপন রেখে বীমা চুক্তি হতে পারে না। এ পর্যায়ে আমরা তৃতীয় যে নীতিটির কথা বলা হয়েছে সেটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সেটি হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের নীতি। এটিকেও আমরা বলছি যে বীমা ব্যবসায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি। এবং এই যে ক্ষতিপূরণের নীতি বা আর্থিক ক্ষতিপূরণের নীতি, এই নীতির মূল কথা যেটি হলো, মূল থিম যেটি হলো যে ঝুঁকি থেকে যে সকল ক্ষতি উদ্ভূত হয়, যে সকল ক্ষতি অ্যারাইজ করে, সেগুলোকে আর্থিকভাবে পূরণ করে দেওয়া হয়। এখন চুক্তি অনুযায়ী অর্থাৎ বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী ক্ষতি যদি সংঘটিত হয় বা ক্ষতি সংঘটিত হলে তা পূরণ করে দেওয়ার জন্য যে নীতি বীমা ব্যবসায়ে রয়েছে বা অনুসৃত হয়, যে নীতি অনুসরণ করা হয়, পালন করা হয়, তাকেই আমরা বলছি আর্থিক ক্ষতিপূরণের নীতি। এখন আমাদের মনে রাখতে হবে যে এই নীতিটি কোথায় প্রযোজ্য হয় আর কোথায় প্রযোজ্য হয় না। আমরা জানি যে ক্ষতিপূরণের নীতিটি জীবন বীমা বা ব্যক্তিগত বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণটি কি? কারণটি খুব পরিষ্কার। সেটি হলো যে জীবনের ক্ষেত্রে ক্ষতি কি পরিমাণ হচ্ছে এটি নিরূপণ করা, এটি পরিমাপ করা কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু জীবন বাদে আর যে সকল সম্পদ রয়েছে আমাদের, স্থাবর অস্থাবর সকল প্রকার সম্পদের ক্ষেত্রে ক্ষতিপূরণের নীতিটি প্রযোজ্য হয়। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা চতুর্থ যে নীতিটি নিয়ে কথা বলবো সেটি হলো যে প্রিন্সিপল অফ সার্ভিস, সেবার নীতি। অনেকে আমরা বীমাকে ব্যবসা বলছি, কিন্তু এটি প্রফিটেবল, অবশ্যই প্রফিট ভিউ পয়েন্ট থেকে এটি হয়েছে, বা বীমা ব্যবসায়ের সাথে যারা জড়িত রয়েছে তারা প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে নীতিটি রয়েছে সেটির পিছনে তারা ধাবিত হয়। তবুও আমরা কেউ কেউ বলতে পারি যে না, বীমা ব্যবসায়কে একটি সেবাধর্মী ব্যবসায়ও বলা যেতে পারে। কিভাবে? সেটি হলো যে বীমা কোম্পানিগুলো বা বীমাকারী প্রতিষ্ঠান যারা রয়েছে তারা বীমা গ্রহীতাদেরকে, বীমা গ্রহণকারীদেরকে সম্ভাব্য সকল উপায়ে বিভিন্নমুখী সেবা প্রদান করে বা বিভিন্ন প্রকার সেবা প্রদানে সদা সর্বদা সচেষ্ট থাকে। এতে করে আমরা জানি যে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় আমাদের বাংলাদেশেও বীমা ব্যবসায়ের প্রসারতা ও সফলতা বৃদ্ধি পাচ্ছে, এবং এই সেবা প্রদানের কারণে বীমা ব্যবসায়ের প্রসারতা ও সফলতা অনেক অংশে নির্ভর করে, বা দিন দিন বিভিন্ন ধরনের যে বীমা রয়েছে সেগুলো বৃদ্ধি পাচ্ছে। আমরা পরবর্তী পর্যায়ে সেগুলো দেখব। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো স্থলাভিষিক্তের নীতি, প্রিন্সিপল অফ সাবরোগেশন। প্রিয় শিক্ষার্থী, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু, তোমাদের পরীক্ষায় আসার মতো বিষয়। আমরা জানি যে বীমাকারী বা বীমা কোম্পানি যারা রয়েছে তারা বীমা গ্রহীতাকে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করে থাকে। এখন বিষয়টি এরকম যে ক্ষতিপূরণ প্রদানের পর বীমা গ্রহীতার স্থলে বীমাকারী এসে যান। অর্থাৎ বিষয়টি হলো এরকম যে মিস্টার এক্স যদি তার সম্পত্তির 1 কোটি টাকার বীমা করে একটি জাহাজ, এবং সে জাহাজটি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বীমাকারী কোম্পানি বীমা গ্রহীতা অর্থাৎ মিস্টার এক্সকে সেই 1 কোটি টাকার ক্ষতিপূরণ প্রদান করার পর সেই যে ক্ষতিগ্রস্ত সম্পত্তি অর্থাৎ জাহাজ রয়ে গেল, সেই সম্পত্তি থেকে যদি কিছু উদ্ধার করা সম্ভব হয়, ভাঙা অবস্থায় যে অবশিষ্ট অংশ পাওয়া যাবে সেটি যদি উদ্ধার করা সম্ভব হয়, তাহলে তার মালিকানা বীমাকারী বা বীমা কোম্পানি হয়ে যায়, তার মালিকানা বীমাকারীর দখলে চলে আসে। স্থলাভিষিক্তের নীতিতে এ কথাটি বলা হচ্ছে যে বীমাকারী বা বীমা কোম্পানি কর্তৃক বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করার পর বীমা গ্রহীতার স্থলে
বীমাকারী চলে আসেন, অর্থাৎ বীমাকারীর তখন সেই সম্পত্তির উপর মালিকানা এস্টাবলিশড হয়ে যায়। আর বীমার ক্ষেত্রে আমরা বলবো যে সঙ্গত কারণেই এই নীতিটি তখন একটি অপরিহার্য নীতি হিসাবে বিবেচনা করা হয় বা বিবেচিত হয়। এখন বিষয়টি আমরা উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হবে, এই জন্য আমরা একটি এক্সাম্পল তোমাদের সামনে আমরা উপস্থাপন করেছি। যে আমরা মনে করি যে গোল্ডেন ফিশ নামে একটি জাহাজ চট্টগ্রাম থেকে কলম্বো যাওয়ার পথে সি কুইন নামক আরেকটি জাহাজের সাথে সংঘর্ষে সম্পূর্ণ বিধ্বস্ত হয়, সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এবং বিষয়টি এরকম যে সি কুইন জাহাজের যে নাবিক রয়েছে, নাবিকের দোষেই বা নাবিকের কারণেই এই দুটো জাহাজের ভিতরে অর্থাৎ গোল্ডেন ফিশ এবং সি কুইন এই দুটি জাহাজের মধ্যে সংঘর্ষটি হয়। এক্ষেত্রে বা এ পর্যায়ে গোল্ডেন ফিশ জাহাজের যে বীমাকারী প্রতিষ্ঠান জাহাজের বীমাগ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করবে। সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করার পরে ক্ষতিগ্রস্ত জাহাজের যে অবশিষ্ট অংশ থাকবে, আমরা যেটি আগেই বললাম, এবং সি কুইন নামক যে আরেকটি জাহাজ রয়েছে তার কাছ থেকে যে ধরনের আর্থিক সুবিধাদি পাবে, কারণটি হলো যে সি কুইনের নাবিকের কারণে বা তার দোষের কারণেই সংঘর্ষটি হয়েছে, কাজেই সঙ্গত কারণে সি কুইনের কাছ থেকেও কিছু আর্থিক সুবিধাদি পাওয়ার কথা। তাহলে এই ভাঙা জাহাজ এবং সি কুইনের কাছ থেকে যে আর্থিক সুবিধাদি পাওয়া যাবে, এই দুটোরই মালিকানা তখন বীমাকারী প্রতিষ্ঠান অর্থাৎ বীমা কোম্পানি চলে আসবে, তার দখলে চলে আসবে। এটিকেই আমরা বলছি যে স্থলাভিষিক্তের নীতি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি স্থলাভিষিক্তের নীতি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা বীমা ব্যবসায়ের যে নীতিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্রুত দাবি পূরণের নীতি। চমৎকার একটি নীতি, কিন্তু বাস্তব জীবনে যারা এ ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা হয়তো বীমা কোম্পানির সাথে তখন যে তাদের ব্যবসায়ের বিষয়টি বা বীমা দাবি উত্থাপনের যে বিষয়টি, তারা দাবি উত্থাপনের পর কত দ্রুততম সময়ে বীমা দাবি তারা পাচ্ছে, অর্থাৎ বীমা কোম্পানিগুলো বীমাগ্রহীতার বীমা দাবি পূরণ করছে, সেটি একটি প্রশ্নবিদ্ধ বিষয়। কিন্তু এখানে আমরা যেটি বলবো থিওরিটিক্যালি সেটি হলো যে বীমা ব্যবসায়ের যে সফলতা, বীমা ব্যবসায়ের যে প্রসারতা, সেটি যদি বীমা কোম্পানিগুলো অর্জন করতে চায় তাহলে অন্যতম যে মূলনীতি সেটি হলো বীমাগ্রহীতা কর্তৃক দাবি উত্থাপনের সাথে সাথে, দাবি পেশ করার সাথে সাথে বীমা কোম্পানির উচিত বীমা দাবি পরিশোধ করা। পরিশোধ করলে যেটি হয় যে বীমাকারীর অর্থাৎ বীমা কোম্পানির সুনাম বাড়ে, আর বীমা গ্রহীতা যিনি রয়েছেন তিনি তো ক্ষতির মধ্যে ছিলেন, কাজেই তিনি যদি তার ক্লেমটা, তার দাবিটা খুব তাড়াতাড়ি পেয়ে যান তাহলে নিঃসন্দেহে তিনি উপকৃত হন। কাজেই আমরা নীতি অনুযায়ী যদি বলি যে দ্রুত দাবি পূরণের নীতি, এটি একটি চমৎকার নীতি এবং এটি বীমাকারী প্রতিষ্ঠান যারা রয়েছে আমি মনে করি তাদের অত্যন্ত দ্রুততার সাথে এই দাবি পূরণ করা উচিত। এ পর্যায়ে আমরা যে নীতিটির কথা বলবো সেটিও তোমরা শুনেছ, সেটি হলো যে স্যালামি নির্ধারণ নীতি, প্রিন্সিপাল অফ ডিটারমিনিং প্রিমিয়াম। প্রিয় শিক্ষার্থী, প্রিমিয়াম জিনিসটা কি আমরা জানি, সেটি হলো যে বীমা চুক্তির প্রতিদান হিসাবে বীমা গ্রহীতা বীমাকারীকে বা বীমা কোম্পানিকে যে আর্থিক ইনস্টলমেন্ট পেমেন্ট করে থাকে সেটিকেই আমরা বলছি প্রিমিয়াম, অর্থাৎ প্রিমিয়াম হলো বীমা চুক্তির প্রতিদান। এখন এই প্রিমিয়াম কিভাবে নির্ধারিত হবে? আমরা এটি পরিষ্কার করে বলতে চাই যে যে জিনিসের উপর বীমা করা হবে অর্থাৎ বীমাকৃত বিষয়বস্তু যেটি, তার ঝুঁকির যে মাত্রা রয়েছে, ঝুঁকির মাত্রা এটি কি লো লেভেলে রয়েছে, না মিড লেভেলে রয়েছে, না হাই লেভেলে রয়েছে, না ভেরি হাই লেভেলে রয়েছে, অর্থাৎ ঝুঁকির মাত্রার উপর ভিত্তি করে প্রিমিয়ামের হার নির্ধারিত হয়, প্রিমিয়ামের হার ডিটারমাইন করা হয়। আমরা বাস্তবে জানি শিক্ষার্থীরা, তোমাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তারা যারা সঞ্চয় হিসাব খুলেছ তারা সেই
হিসাব খোলার ফর্মে দেখবে তোমরা যে কেওয়াইসি নামে একটি ফর্ম রয়েছে, ওই ফর্মের সাথে যুক্ত আছে। কেওয়াইসির পূর্ণরূপ হচ্ছে নো ইওর কাস্টমার। তোমরা এই ফিনান্স ব্যাংকিং বিমা এই কোর্সেরই দ্বিতীয় পত্রের প্রথম অংশটুকু যেটুকু রয়েছে ব্যাংকিং, সেখানে হয়তো বিষয়টি পড়েছো, তারপর আমরা একটু রিমাইন্ড করে দিলাম। তারপরে সেই যে ক্লায়েন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেছে, উনি যদি চাকরিজীবী হয়, ব্যবসায়ী হয়, স্টুডেন্ট হয়, তাহলে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পেশার যে মানুষরা সেখানে যায়। তো ব্যবসায়ীরা হলে সে ব্যবসায়ী কোন ধরনের ব্যবসা করছে, তার ঝুঁকির মাত্রা কেমন, সেটি নির্ধারণের জন্য একটি ফর্ম রয়েছে এবং সেখানে ঝুঁকি ক্যালকুলেশন করে, ঝুঁকি মেজারমেন্ট করে যদি দেখা যায় যে ঝুঁকির মাত্রা খুব বেশি, তাহলে ব্যাংক বা ওই পার্টিকুলার ব্রাঞ্চ সেই ক্লায়েন্ট সম্পর্কে সজাগ থাকে এবং সেই ব্যবসায়ী কতটা রিস্কি সেটিও ব্যাংক ভালোভাবে উপলব্ধি করে বা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। এখন আমরা বলবো যেটি যে সম্পত্তি বীমার ক্ষেত্রে প্রিমিয়াম একবার এবং জীবন বীমার ক্ষেত্রে প্রিমিয়াম কয়েক কিস্তিতে পরিশোধ করা হয়ে থাকে। এখন বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার রাখতে হবে যে ঝুঁকির মাত্রা যদি বেশি হয়, ঝুঁকির মাত্রা যদি অধিক হয়, তাহলে প্রিমিয়ামের হার বেশি হবে, আর মাত্রা যদি কম হয় তাহলে প্রিমিয়ামের হারও অটোমেটিক্যালি কম হবে। তো আশা করি যে সেলামি নির্ধারণের যে নীতিটি নিয়ে আমরা কথা বললাম তোমরা বুঝতে পারছো, অনুধাবন করতে পারছো। সৃজনশীল প্রশ্ন যখন আমরা পড়ব তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এই যে নীতিগুলো বলছি, কোন নীতির কথা সৃজনশীলের যে স্টেম অংশটি রয়েছে, উদ্দীপকটি রয়েছে, এর ভিতরে আলোচনা করা হচ্ছে। এটি আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। সেজন্য এই বীমা ব্যবসায়ের যে নীতিগুলো রয়েছে এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে বা বুঝতে হবে। এ পর্যায়ে আমরা যে নীতিটি দেখব সেটি হচ্ছে কাম্য পরিমাণ ঝুঁকি গ্রহণ নীতি, প্রিন্সিপাল অফ অপটিমাম রিস্ক বিয়ারিং। প্রিয় শিক্ষার্থী, আমরা যারা ব্যবসায়ের শিক্ষার্থী তারা যদি আমরা বীমা ব্যবসায় পরবর্তীতে করতে চাই বা বীমা কোম্পানি যারা রয়েছে তারা যেহেতু বিজনেস পিপুল, তারা আসলে কোন ধরনের ঝুঁকি গ্রহণ করবে, বা আমরা বিজনেসের স্টুডেন্ট হিসেবে ঝুঁকি যেহেতু পরিমাপ করা যায়, মেজারমেন্ট করা যায়, সেজন্য আমরা ঝুঁকিকে অবশ্যই ক্যালকুলেশন করে ক্যালকুলেটিভ রিস্ক যেটি রয়েছে সেটি গ্রহণ করব। আমরা কখনো লো রিস্ক বা হাই রিস্ক নিব না। অনুরূপভাবে বীমা ব্যবসায়ের সাফল্য বা বীমা ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করবে যে কাম্য পরিমাণ ঝুঁকি গ্রহণের উপর, অপটিমাম রিস্ক গ্রহণের উপর। কারণ বীমা কোম্পানি যারা রয়েছে বা বীমাকারী প্রতিষ্ঠান যারা রয়েছে তারা যদি নিজেদের সামর্থ্যের বেশি বীমাপত্র বিতরণ করে তাহলে ঝুঁকির পরিমাণ বেড়ে যাবে। কাজেই বীমা কোম্পানিগুলোর উচিত হবে যে কি পরিমাণ বীমাপত্র তারা বীমা গ্রহণকারীদের কাছে বিতরণ করবে। এখন অধিক পরিমাণ যদি বীমাপত্র বিতরণ করে থাকে সামর্থ্যের বেশি, তাহলে আলটিমেটলি যেটি হবে যে বীমা গ্রহণকারী যারা রয়েছে বা বীমা গ্রহীতা যারা রয়েছে তারা যখন ক্ষতিগ্রস্ত হবে, তাদের সম্পত্তি যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন তারা যখন ক্ষতিপূরণ পাবার জন্য বীমা কোম্পানির কাছে তাদের দাবি, তাদের ক্লেম সাবমিট করবে, তখন এই অধিক পরিমাণে ক্ষতিপূরণ দিতে গিয়ে তোমরা জানো যে অনেক বীমা কোম্পানি আর্থিক সংকটে নিপতিত হয় বা কোম্পানিগুলো আর্থিক সংকটে নিপতিত হবে। সেক্ষেত্রে যেটি হয় যে বীমা কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই বীমা কোম্পানিগুলোর উচিত হবে যে তার ব্যবসা করতে গিয়ে তাকে অবশ্যই কাম্য পরিমাণ ঝুঁকি গ্রহণ করার যে নীতিটি রয়েছে এটি অবশ্যই তাকে স্মরণ রাখতে হবে বা মেনে চলতে হবে। এ পর্যায়ে আমরা বীমা ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ যে নীতিটি নিয়ে কথা বলবো সেটি হলো যে ক্ষতির নিকটতম প্রত্যক্ষ কারণ নীতি। চমৎকার একটি নীতি, প্রিন্সিপাল অফ প্রক্সিমেট কজ, বা আমরা বলে থাকি কজা প্রক্সিমা। শিক্ষার্থীরা, এ নীতি অনুসারে বীমা চুক্তিতে উল্লিখিত প্রত্যক্ষ যে কারণ রয়েছে সেই প্রত্যক্ষ কারণে বীমাকৃত বিষয়বস্তু যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলেই বীমাকারী ক্ষতিপূরণ দিতে বাধ্য, অন্য কোনো কারণে নয়।
অন্য কোনো কারণ বলতে আমরা এখানে পরোক্ষ কারণের কথা বুঝিয়েছি। এখন চুক্তিতে উল্লিখিত যে প্রত্যক্ষ কারণ রয়েছে বা এসব কারণেই ক্ষতি সংঘটিত হয়েছে কিনা তা অবশ্যই বীমা কোম্পানি যাচাই বাছাই করবে। এখন চুক্তিতে উল্লেখ নেই এমন কোনো প্রত্যক্ষ কারণে যদি বীমা গ্রহীতার কোনো ক্ষতি হয় বা বীমা গ্রহীতার সম্পত্তির যদি কোনো ক্ষতি হয়, তাহলে বীমাকারী তার ক্ষতিপূরণ প্রদান করে না বা ক্ষতিপূরণ প্রদানে বাধ্য নয়। বিষয়টিকে আমরা একাধিক উদাহরণের সাহায্যে তোমাদের বোঝানোর জন্য উপস্থাপন করেছি। উদাহরণগুলো দেখো, তোমাদের কাছে বিষয়টি অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা একটি উদাহরণ এখানে দাঁড় করিয়েছি, সেটি হলো যে কোনো একটি জাহাজ ধাক্কা বা সংঘর্ষিত জনিত ক্ষতির কারণে বীমা করা হয়েছে। জাহাজটি অন্য জাহাজের সাথে ধাক্কা খায়, ধাক্কার যে বিষয়টি রয়েছে সে কারণেই বীমা করা হয়েছে। আমরা এখানে দেখছি যে বিষয়টিও সেরকম, যে জাহাজটি অন্য জাহাজের সাথে ধাক্কা খায় এবং এর ফলে চড়াই আটকে যায়। এখন দেখা গেল যে কদিন আটকা থাকার পর এই জাহাজে যেসব মালামাল ছিল, এখানে আমরা সে ফর এক্সাম্পল কমলা লেবুর কথা বলেছি, তো জাহাজে বাহিত যে কমলা লেবুগুলো ছিল সেগুলো পচে নষ্ট হয়ে যায়। এখন জাহাজের যিনি মালিক বীমা গ্রহীতা, তিনি বীমাকারীর প্রতিষ্ঠানের কাছে দাবি ক্লেম করলে বীমা কোম্পানিগুলো বলে যে না, প্রত্যক্ষ কারণে নয়, এটি পরোক্ষ কারণে ক্ষতি হয়েছে, অর্থাৎ সংঘর্ষের কারণে নয়। সংঘর্ষ হয়েছে ঠিক আছে, কিন্তু জাহাজটি যে চড়ায় আটকে আছে দীর্ঘদিন ধরে, এই কারণেই লেবুগুলো পচে গেছে। তাই বীমা কোম্পানি বলল যে না, আমরা ক্ষতিপূরণ প্রদানে বাধ্য নই। কাজেই বীমা কোম্পানির যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, তারা যে বিভিন্ন অ্যাঙ্গেলে বীমা গ্রহণকারীকে বা বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণের দাবি পূরণ করবে কিনা, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে ইস্যুটি দিয়েছি আমরা, সেটি দেখো চমৎকার, যে প্রিয় শিক্ষার্থী মিস্টার রহিম নামে একজন লোক বেশি রাত করে সিনেমা হলে সিনেমা দেখতে গেল। যদিও সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া এখন কমে গেছে, বিষয়টিকে আমরা যদি আগের প্রেক্ষাপটে থিঙ্ক করি, চিন্তা করি, তাহলে হবে। এবং সে সিনেমা দেখে ফেরার পথে দুর্বৃত্ত দ্বারা আক্রান্ত হলো। এখন ঘটনাক্রমে দেখা গেল যে ঘটনাক্রমে সে ছুরিকাহত হয়ে অবশেষে মারাই গেছে। এখন এখানে মৃত্যুর প্রত্যক্ষ কারণ কি? সিনেমা দেখতে যাওয়া। এখানে মৃত্যুর প্রত্যক্ষ কারণ হচ্ছে কি? ছুরিকাঘাত। ছুরির যদি তাকে আঘাত না করা হতো তাহলে হয়তো সে মারা যেত না। কাজেই আমরা বলতে পারি যে আসলে সিনেমা দেখতে যাওয়াটা এখানে কি, এটি একটি পরোক্ষ কারণ। আর প্রত্যক্ষ কারণ কি না, তো ছুরির আঘাতে আঘাতপ্রাপ্ত হওয়া। তৃতীয় আরো একটি আমরা উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেটা হলো যে বিষয়টি এরকম যে 3 বন্ধু মোটরসাইকেল যোগে তানোর হতে রাজশাহী আসার পথে ইজি বাইকের সাথে সংঘর্ষে পড়ে গিয়ে পায়ে সামান্য আঘাত পেল। কিন্তু এর মধ্যে দেখা গেল যে একজনের আঘাত একটু বেশি ছিল, কাজেই তাকে হাসপাতালে ভর্তি করানো। এখন হাসপাতালে সে যে বেডে অবস্থান করছিল, তার বেডের পাশে একজন কলেরা রোগী ছিল। কাজেই দুর্ভাগ্যক্রমে দেখা গেল যে সে পায়ে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু তার পাশের বেডে যেহেতু কলেরা রোগী ছিল, সেই কলেরা রোগী দ্বারা সে নিজে আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পর মারা গেল। এক্ষেত্রে তার মৃত্যুর কারণ কলেরায় আক্রান্ত হওয়া, এটি হলো প্রত্যক্ষ কারণ। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়া বা হাসপাতালে চিকিৎসা নেওয়া, সেটি তার মৃত্যুর প্রত্যক্ষ কারণ নয়, সেটি হয়ে যাচ্ছে পরোক্ষ কারণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে ক্ষতি যে হচ্ছে, ক্ষতির নিকটতম যে প্রত্যক্ষ কারণ নীতি, বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এই নীতির আলোচনার শেষে আমরা এরকম সিদ্ধান্তে আসতে পারি যে একজন অত্যন্ত অভিজ্ঞ লার্নেড জাজ তিনি বিষয়টিকে এভাবে বলেছেন যে কি কারণে ক্ষতি সংঘটিত হচ্ছে, সে প্রত্যক্ষ কারণটি কি। তো প্রত্যক্ষ কারণটি খুঁজে বেড়ানোর জন্য উকিল মোক্তার বা অফিস আদালতে না গিয়ে রাস্তায় যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে তাকেই যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে প্রত্যক্ষ কারণটি পাওয়া যাবে।
প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা যে নীতিটি নিয়ে কথা বলবো সেটি হলো যে অধিক সংখ্যায় বীমাপত্র সংগ্রহ নীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ কালেক্টিং মোর ইন্স্যুরেন্স পলিসি। অধিক সংখ্যার দিক থেকে বেশি বীমাপত্র সংগ্রহ নীতি। প্রিয় শিক্ষার্থীরা, বীমা ব্যবসায় সফলতার এটি একটি অন্যতম মূলনীতি। সেটি হলো যে বীমা কোম্পানিগুলো অধিক সংখ্যায় বীমাপত্র সংগ্রহ করবে, কিন্তু এর আগে আবার আমরা একটা নীতি বলেছি যে সামর্থ্যের চেয়ে বেশি বীমাপত্র সংগ্রহ করা যাবে না। এখানে আবার বলছি যে এখন যদি অধিক বীমাপত্র সংগ্রহ করা হয় তাহলে বেশি লোকের মধ্যে ঝুঁকিকে বন্টন করে দেওয়া যায়। ঝুঁকির যে পরিমাণটা সেটি অধিক লোকের মধ্যে বন্টন করে দেওয়া যায়। বন্টন করে দিলে কি হয়, ক্ষতির পরিমাণ হ্রাস করা যায় এবং বীমা গ্রহীতাদেরকেও, বীমা গ্রহণকারী যারা রয়েছেন তাদেরকেও কম পরিমাণে বীমা সেলামি দিতে হয়। এতে যে বিষয়টি হয় যে ওভারঅল যে রিস্কটি রয়েছে, সামগ্রিক যে রিস্ক রয়েছে তার পরিমাণ কমে যায়, আর কমে যাওয়ার ফলে বীমা কোম্পানির সাফল্য বা সফলতা অনেক অংশে নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ নীতি তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেটি হলো আনুপাতিক হারে অংশগ্রহণ নীতি। আমি গত কোনো একটি ক্লাসে এই নীতির উপর তোমাদের প্র্যাকটিক্যালি একটা প্রবলেমও সলভ করিয়েছি। কাজেই আনুপাতিক হারে অংশগ্রহণ নীতি, এই নীতির যে মূল কথা সেটি হলো যে বীমার যে বিষয়বস্তু আছে সে বিষয়বস্তু যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে চুক্তিভুক্ত যে বীমা কোম্পানিগুলো রয়েছে তারা গৃহীত বীমা মূল্যের আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিয়ে থাকে। অর্থাৎ সে ফর এক্সাম্পল মিস্টার ফারহান, তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিকে সে দুটি কোম্পানির নিকট 5 লাখ টাকায় বীমা করে। এখন দেখা গেল যে দুর্ঘটনায় তার সম্পত্তির ক্ষতি হয় এবং সেই ক্ষতির পরিমাণ 2 লাখ টাকা ধার্য হয়। এখন মিস্টার ফারহান করলো কি, একটি কোম্পানির নিকট হতে ক্ষতিপূরণ আদায় করে। আদায় করলেও অন্য বীমাকারী যে রয়েছে, বীমাকারীর নিকট হতে ক্ষতিপূরণ প্রদানকারী বীমাকারী, অর্থাৎ দুটো যে বীমাকারী প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে সে একজনের কাছ থেকে ক্ষতিপূরণটি আদায় করে। তখন ক্ষতিপূরণ প্রদানকারী যে বীমাকারী প্রতিষ্ঠানটি রয়েছে সে তখন আনুপাতিক হারে অন্য আরেকটি বীমা কোম্পানির কাছ থেকে তার অর্থ আদায় করতে পারবে। এটিকেই বলা হচ্ছে আনুপাতিক হারে অংশগ্রহণ নীতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের প্রথম অধ্যায়ের যে আমরা বীমা ব্যবসায়ের যে মূল নীতিগুলো রয়েছে, আমরা এখানে প্রায় 10টি 11টি নীতি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই নীতিগুলো তোমাদের অত্যন্ত ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে, কারণ পরীক্ষায় কোন নীতি নিয়ে কথা বলা থাকবে সেটি আমাদের বুঝতে হবে। এ পর্যায়ে আমরা বীমার যে শ্রেণী বিভাগ রয়েছে সেটি নিয়ে একটু কথা বলবো। তোমরা জানো যে এই বীমার শ্রেণী বিভাগ আলোচনা করতে গিয়ে আমরা বলবো যে সর্বপ্রথম নৌ বীমার উৎপত্তি হয়েছে। নৌ বীমার পরে আমরা জানি যে অগ্নি বীমা, জীবন বীমা, অন্যান্য যে সম্পত্তি বীমা সেগুলো ধীরে ধীরে উৎপত্তি হয়েছে। কাজেই সেদিক থেকে আমরা বীমাকে 5 ভাগে ভাগ করতে পারি, আর বীমাকে আমরা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও ভাগ করতে পারি, ঝুঁকির দৃষ্টিকোণ থেকেও ভাগ করতে পারি। কাজেই বিভিন্ন যে বীমা বিশারদগণ বা বীমা বিশেষজ্ঞগণ রয়েছেন তারা বিভিন্নভাবে বীমাকে শ্রেণী বিভাগ করেছেন। আমরা এখানে তোমাদের সামনে ওভারঅল একটি বীমার শ্রেণী বিভাগ উপস্থাপন করেছি। এখানে দেখো যে আমরা বীমাকে সাধারণত 3 ভাগে ভাগ করেছি। একটা হলো জীবন বীমা, এরপরে হচ্ছে সাধারণ বীমা, এরপরে হচ্ছে বিবিধ বীমা। জীবন বীমায় আমরা অনেকগুলো বিষয় দেখিয়েছি, সাধারণ বীমায় আমরা দেখিয়েছি এবং বিবিধ বীমায় দেখিয়েছি। এই বিষয়গুলো যদিও আমরা এর আগে হয়তো দেখেছি বিচ্ছিন্নভাবে বিভিন্ন চ্যাপ্টারে, এখানে আমরা তোমাদের সামনে একটু অ্যাট এ গ্লান্স উপস্থাপন করার চেষ্টা করেছি। তো প্রথমেই যদি আমরা জীবন বীমা নিয়ে কথা বলি তাহলে আমরা জানি যে মানুষের জীবনের যে আনসার্টেনটি, জীবিকার যে আনসার্টেনটি এবং ঝুঁকি, এটি পরিমাপ করা, মেজার করা অত্যন্ত কঠিন, জটিল কাজ। তারপরেও জীবন বীমাকে বা জীবনকে বীমায় নিয়ে আসার জন্য মানুষের জীবনের উপর যে বীমা গ্রহণ করা হয়
গৃহীত হয় সেটিকে আমরা বলছি জীবন বীমা। জীবনের ক্ষতিপূরণ করা কখনোই সম্ভব নয়, আমরা জানি, এটি অত্যন্ত সত্য কথা, বাস্তব কথা। তথাপি জীবন বীমার যে শর্ত রয়েছে, যে কন্ডিশনস রয়েছে, সে অনুযায়ী বীমাকারী বা বীমা কোম্পানিগুলো বীমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বীমাকৃত টাকা প্রদান করে, অথবা নির্দিষ্ট সময় পরে তাকে বা তার মনোনীত ব্যক্তিকে বীমার টাকা ফেরত দেয়। এখন শর্তের তারতম্য এবং প্রদত্ত সুযোগ সুবিধার ভিত্তিতে জীবন বীমাকে বিভিন্নভাবে ভাগ করা যায় বা জীবন বীমা নানা ধরনের হয়ে থাকে। যেমন মৃত্যুকাল পর্যন্ত যদি বীমা করা হয় তাহলে সেটিকে আমরা বলছি আজীবন বীমা। প্রিয় শিক্ষার্থী, আর নির্দিষ্ট সময়কাল বা নির্ধারিত সময়ের জন্য যদি বীমা করা হয় তাহলে সেটিকে বলছি আমরা মেয়াদি বীমা। আর বিশেষ যে জনগোষ্ঠী রয়েছে বা একই পেশাভুক্ত যে ব্যক্তি রয়েছে তাদের জীবনের জন্য যদি কোনো বীমা করা হয় তাহলে সেটিকে বলছি আমরা যৌথ বীমা বা গোষ্ঠী বীমা। এগুলো ছাড়াও আরো নানা ধরনের জীবন বীমা রয়েছে, যেমন বার্ষিক বৃত্তি বীমা আছে, পারিবারিক বীমা আছে, স্বাস্থ্য বীমা আছে এবং ব্যক্তিগত দুর্ঘটনা বীমা আছে। তা আমরা এখানে স্বাস্থ্য বীমা এবং ব্যক্তিগত দুর্ঘটনা বীমা নিয়ে খুব সংক্ষেপ আলোচনা রাখব। হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বীমা, এটি কি? এটি আমরা জানি যে বিবিধ বীমায় আমরা দেখেছি, তারপরেও আমরা বলছি যে বীমার মাধ্যমে বীমাগ্রহীতার যদি অসুখ হয় বা স্বাস্থ্যের যদি কোনো অবনতি হয় বা সে যদি রোগাক্রান্ত হয় তাহলে বীমা কোম্পানি বা বীমাকারী প্রতিষ্ঠান উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে এবং রোগাক্রান্ত ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত বীমাগ্রহীতার যাবতীয় যে ব্যয়ভার বহন করবে, যাবতীয় খরচ যে বহন করবে, এই শর্তে যদি বীমাগ্রহীতা এবং বীমাকারীর মধ্যে কোনো চুক্তি হয় তাহলে সেটিকে আমরা বলছি কি স্বাস্থ্য বীমা। প্রিয় শিক্ষার্থীরা, অন্যান্য যে বীমা রয়েছে সে বীমার মতোই এখানে কিছু নির্দিষ্ট সুযোগ সুবিধা আছে এবং এই নির্দিষ্ট সুবিধার জন্য বীমাগ্রহীতাকে অবশ্যই প্রিমিয়াম পরিশোধ করতে হয়। আর এই প্রিমিয়ামের প্রাপ্ত অর্থ দিয়ে বীমাকারী প্রতিষ্ঠান বা বীমা কোম্পানিগুলো বীমাগ্রহীতার জন্য ওষুধপত্র, ডাক্তার এবং হাসপাতালের ব্যয়ভার বহন করে থাকে। এটি অত্যন্ত ক্লিয়ার বিষয়। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা। বিষয়টি এরকম যে কোনো দুর্ঘটনায় বা রোগ ব্যাধিতে বীমাগ্রহীতা বা বীমাকৃত ব্যক্তি যদি মারা যায় বা উপার্জন ক্ষমতা সম্পূর্ণ বা আংশিকভাবে হারিয়ে ফেলে বা আংশিক ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতির ভিত্তিতে, প্রতিশ্রুতি প্রদানের নিমিত্তে বীমাকারী ও বীমাগ্রহীতার মধ্যে যে বীমা চুক্তি সম্পাদিত হয় তাকে আমরা বলছি ব্যক্তিগত দুর্ঘটনা বীমা। প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে সাধারণ যে বীমা রয়েছে সে বীমা নিয়ে কথা বলবো। সাধারণ বীমা জিনিসটি কি? আমরা জানি যে কোনো স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ পাওয়ার জন্য, ক্ষতিপূরণ দানের জন্য যে বীমা চুক্তির বিষয়বস্তু সেটিকেই আমরা বলছি আসলে সাধারণ বীমা। এখন এই সাধারণ বীমা চুক্তির শর্তানুসারে কোনো নির্দিষ্ট বা দৈব দুর্ঘটনাজনিত কারণে বীমাগ্রহীতার বা বীমাগ্রহীতার বা বীমা গ্রহণকারীর সম্পত্তির যদি কোনো ক্ষতি হয় তাহলে তার ক্ষতিপূরণ প্রদান করা হবে। কে পূরণ করবে? বীমাকারী বা বীমা কোম্পানি। এখন আমরা জানি যে সাধারণ বীমা বিভিন্ন রকমের হয়ে থাকে। সাধারণ বীমার প্রথম যে ক্লাসিফিকেশন তার মধ্যে প্রথমেই রয়েছে নৌ বীমা। তা আমরা নৌ বীমা নিয়ে একটি বিস্তারিত চ্যাপ্টার আছে, সেখানে কথা বলেছি। তবুও নৌ বীমা জিনিসটি কি জাস্ট খালি একটু আমরা রিমাইন্ড করছি। সেটি হলো যে নৌ বীমা হচ্ছে কি যে বীমাকারী আর বীমাগ্রহীতা যারা রয়েছে এদের মধ্যে এমন এক ধরনের চুক্তি যার মাধ্যমে বীমাকারী নৌপথে বা জলপথে সৃষ্ট যে ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্য বীমাগ্রহীতাকে প্রতিশ্রুতি প্রদান করবে। কাজেই এই চুক্তি অনুযায়ী আবার
বীমা গ্রহণকারী তার যে সম্পত্তির বীমা গ্রহণ করছে তার প্রতিদান হিসাবে বীমাকারীকে প্রিমিয়াম প্রদান করে থাকবে। এখন এই নৌবীমার যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের পরিবর্তে আমরা জানি যে সমুদ্র যাত্রার জাহাজ বা জাহাজে পরিবাহিত পণ্য সামগ্রী যেগুলো রয়েছে তা যদি নষ্ট হয়, বিনষ্ট হয়, তাহলে তার ক্ষতিপূরণের অঙ্গীকার প্রদান করে কে? বীমাকারী বা বীমা কোম্পানিগুলো, এবং যার ভিত্তিতে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে চুক্তি হয়, তখন সেটিকে আমরা বলছি নৌ বীমা। এরপরে দ্বিতীয় যে সাধারণ বীমার ইস্যুটি রয়েছে সেটি হলো অগ্নি বীমা। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে মানব সভ্যতার যে এত উত্থান বা এই যে উন্নতি, এর অন্যতম একটি নিয়ামক বা প্রভাবক হচ্ছে কি? আগুন। আগুন না থাকলে মানব সভ্যতা এত দূর আসতে পারত না। কিন্তু এই আগুন কখনো কখনো আমাদের সম্পদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এবং এটি এমনই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যে এর কারণে মানুষের জীবন ও সম্পত্তি অনেক সময় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। কাজেই অগ্নিকাণ্ডের ফলে বা অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিজনিত ঝুঁকি হ্রাসের জন্য নির্দিষ্ট প্রিমিয়াম বা বীমা সালামির বিনিময়ে বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে যে চুক্তি হয় সেটিকে বলছি আমরা অগ্নিবীমা, ফায়ার ইন্স্যুরেন্স। এখন অগ্নিবীমা কি? আসলে অগ্নিবীমা হলো অগ্নি ঝুঁকি এবং ক্ষতি যেটি রয়েছে এর বিরুদ্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার প্রতিরক্ষা ব্যবস্থা। কাজেই এই অগ্নিবীমা না থাকলে আমরা আমাদের সম্পদকে অগ্নিকাণ্ড বা অগ্নি অপচয় থেকে যে ক্ষয়ক্ষতি হবে সেখান থেকে এটিকে আমরা রক্ষা করতে পারতাম না বা রক্ষা করা কঠিন হয়ে যেত। এ পর্যায়ে আমরা সাধারণ বীমার আরো একটি শ্রেণী বিভাগ দেখব, সেটি হলো যানবাহন বীমা, ভেহিক্যাল ইন্স্যুরেন্স। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এর আগে, তারপরে আমরা খুব সংক্ষেপে বলছি যে যানবাহন শব্দটাকে আমরা ব্যাপক অর্থে ব্যবহার করতে পারি, এটি কোনো ক্ষুদ্র অর্থে ব্যবহৃত শব্দ নয়। কাজেই বহন কাজে যত প্রকারের যান নিয়োজিত থাকে সবগুলোকে আমরা বলছি যানবাহন। এখন যানবাহন ব্যবহার করতে গিয়ে আমাদের জীবন ও সম্পত্তির হানি হওয়ার যে আশঙ্কা থাকে, ক্ষতি হওয়ার যে আশঙ্কা থাকে, তা থেকে রক্ষা পাওয়ার জন্য যানবাহনের মালিক বা ওনার বীমাকারী প্রতিষ্ঠানের সাথে যে চুক্তি করে থাকে সেটিকে বলছি আমরা যানবাহন বীমা। তো প্রিয় শিক্ষার্থী, যানবাহন বীমার মধ্যে আমাদের যে মোটরসাইকেল বীমাও রয়েছে। মাথায় রাখতে হবে যে মোটরসাইকেল এটি ইয়াং জেনারেশনের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় যানবাহন বা যান, কিন্তু আমরা বলে থাকি যে যে যানবাহন নিজের চাকার উপর দাঁড়িয়ে থাকতে পারে না তাকে দাঁড় করানোর জন্য আবার পেলা দেওয়ার প্রয়োজন হয়। কাজেই এটি কোনো একটি গুরুত্বপূর্ণ যানবাহন হতে পারে না। কাজেই প্রিয় শিক্ষার্থী, এই মোটরসাইকেল এই যানবাহন হতে তোমরা অবশ্যই নিজেদেরকে নিরাপদে রাখবে। এ পর্যায়ে আমরা যে বীমার কথা বলবো সেটি হলো দুর্ঘটনা বীমা। তোমরা জানো যে দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট যে ঝুঁকি রয়েছে, যে অনিশ্চয়তা রয়েছে, সেই ঝুঁকি এবং অনিশ্চয়তা থেকে যদি আমরা প্রতিকার পেতে চাই, সেই ঝুঁকি এবং অনিশ্চয়তাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে চাই এবং দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি যেটি হবে সেখান থেকে যদি ক্ষতিপূরণ পেতে চাই, তাহলে এই যে কন্ডিশনগুলো রয়েছে এগুলো ফুলফিল করার নিমিত্তে যদি বীমা করা হয় তাহলে সেটিকে বলবো আমরা দুর্ঘটনা বীমা বা অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স। তো অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেস এখানে দুর্ঘটনা বীমার একটি চমৎকার কোটেশন দেওয়া রয়েছে। সেখানে বলা হচ্ছে যে যে বীমাপত্রের মাধ্যমে কোনো দুর্ঘটনায় বীমাগ্রহীতার এক বা একাধিক চোখ বা অঙ্গের ক্ষতিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান করা হয় তাকে দুর্ঘটনা বীমা বলে। প্রিয় শিক্ষার্থী, দুর্ঘটনা বীমার অনেক প্রকারভেদ রয়েছে। আমরা অ্যাট এ গ্লান্স তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে
প্রধানত আমরা দুর্ঘটনা বীমাকে 3 ভাগে ভাগ করতে পারি। তার প্রথমে রয়েছে কি ব্যক্তিগত দুর্ঘটনা বীমা, সম্পত্তি দুর্ঘটনা বীমা, দায় বীমা। এই স্লাইডে আমরা ব্যক্তিগত দুর্ঘটনা বীমা এবং দায় বীমাগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা যারা আমার সাথে রয়েছে তারা দেখতে পাচ্ছ। আর সম্পত্তি দুর্ঘটনা বীমাকে আমরা আলাদাভাবে উপস্থাপন করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে সম্পত্তি দুর্ঘটনা বীমার মধ্যে অনেক ধরনের বীমা রয়েছে। সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 13টি বীমা আমরা উপস্থাপন করেছি। কাজেই এই নামকরণ থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এমন কোনো জিনিস নেই যে যার বীমা করা সম্ভব নয় বা সবগুলোরও বীমা করা যাবে। যেমন 7 নম্বরে আমরা দেখছি কি চৌর্য বীমা, চুরির এগেনস্টও বীমা করার আমাদের সুযোগ রয়েছে প্রিয় শিক্ষার্থী। প্লেট গ্লাস যে রয়েছে তার এগেনস্টও বীমা করার সুযোগ রয়েছে। কাজেই উদ্দীপক পড়ার সময় তোমাদের ভালোভাবে পড়তে হবে যে এখানে উদ্দীপকের ভিতরে কোন বীমার কথা বলা হচ্ছে, তার ভিত্তিতে আমরা তখন প্রশ্ন উত্তর করতে পারবো। তো এগুলো আমরা বিস্তারিত আলোচনা না করে সংক্ষেপে আলোচনা রাখছি তোমাদের সামনে। এ পর্যায়ে আমরা দেখব যে শস্য বীমা এটি কি। তোমরা জানো যে খারাপ আবহাওয়া, বন্যা, খরা, মহামারী, দুর্ভিক্ষ যা রয়েছে, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি এবং পোকামাকড়ের উপদ্রব রয়েছে, এগুলোর কারণে বপনকৃত ও প্রাপ্ত যে শস্য রয়েছে সেগুলোর যাবতীয় ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা আর্থিকভাবে মোকাবেলা করা হয়। আর এই মোকাবিলা করার জন্য যে বীমা করা হবে সেটিকেই বলছি আমরা শস্য বীমা। এখন এই শস্য বীমার প্রচলন ও প্রসারে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা অগ্রগণ্য। এটি উন্নত দেশগুলোতে সাধারণত বেশি দেখা যায়, বা উন্নত দেশগুলোতে কৃষক যারা রয়েছে সেই কৃষককুলকে বাঁচানোর জন্য এবং কৃষি যে উৎপাদন রয়েছে সেই কৃষি উৎপাদনের ঝুঁকি হ্রাস করার জন্য, হ্রাস করে উৎপাদন বৃদ্ধি করার জন্য শস্য বীমার প্রচলন ঘটেছে উন্নত দেশগুলোতে। আমাদের দেশে এটি ব্যাপকভাবে এখনো প্রসার লাভ করেনি। এরপরে আমরা যে বীমাটি তোমাদের সামনে উপস্থাপন করেছি সেটি হলো কি, এগুলো আমরা সাধারণ বীমার মধ্যে আলোচনা করছি, গবাদি পশু বীমা। তোমরা জানো যে আমাদের কৃষককুল বা খামারি যারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের গবাদি পশু পালন করে তাদের জীবিকা নির্বাহ করে এবং সমাজে এই গবাদি পশু থেকে দুধ, প্রোটিন বা আমিষ জাতীয় খাবারের যে চাহিদা রয়েছে সেগুলো এই গবাদি পশুর মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। কাজেই গবাদি পশুর মৃত্যুজনিত ক্ষতির হাত থেকে বীমা গ্রহীতাকে আর্থিকভাবে রক্ষার জন্য যে বীমা করা হয়েছে বা যে বীমার উদ্ভব হয়েছে তাকে বলছি আমরা গবাদি পশু বীমা। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বীমার যে শ্রেণী বিভাগের আমরা তৃতীয় যে ক্যাটাগরিটি বলেছি সেখানে বলেছি আমরা বিবিধ বীমা। তো বিবিধ বীমা নিয়ে আমরা খুব সংক্ষেপে একটু কথা বলবো। এর প্রথমেই রয়েছে পুনর্বীমা, রি-ইন্স্যুরেন্স। প্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের অত্যন্ত ভালোভাবে অনুধাবন করতে হবে, এটি পরীক্ষা আসার মতো বিষয়। অর্থাৎ মূল বীমাকারী যিনি রয়েছেন, মূল বীমাকারী গৃহীত বীমার ঝুঁকি বন্টনের জন্য অন্য কোনো বীমাকারীর সাথে যদি সে চুক্তি করে থাকে তাহলে তাকে বলছি আমরা পুনর্বীমা। অর্থাৎ বীমাকারী কোনো বিষয়বস্তুর ঝুঁকি গ্রহণ করার পর, বীমা কোম্পানি কোনো বিষয়বস্তুর ঝুঁকি গ্রহণ করার পর যদি বুঝতে পারে, অনুধাবন করতে পারে যে তার পক্ষে সম্পূর্ণ ঝুঁকি একা বহন করা অসম্ভব বা ঝুঁকি বহন করা সম্ভব নয়, তাহলে সে অন্য বীমাকারীর সাথে নিজে বীমা গ্রহীতা হয়ে ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে বীমার আংশিক মূল্যের জন্য চুক্তিতে আবদ্ধ হয়। আর চুক্তিতে যদি আবদ্ধ হয় তাহলে সেটিকে বলা হচ্ছে কি পুনর্বীমা। বিষয়টি আমরা একটি উদাহরণের সাহায্যে তোমাদের সামনে ক্লিয়ার করব। সে ফর এক্সাম্পল যে মিস্টার ফারহান তার সমুদ্রগামী জাহাজের জন্য ক বীমা কোম্পানির নিকট থেকে 1 কোটি টাকার একটি নৌ বীমা গ্রহণ করে। ক বীমাকারী 1 কোটি টাকার ঝুঁকি হ্রাসের জন্য খ বীমা কোম্পানির নিকট থেকে 50 লক্ষ টাকার আরেকটি পুনর্বীমা পত্র গ্রহণ করে। এখন দেখা গেল যে দুর্ঘটনাক্রমে সমুদ্রে জাহাজটি ডুবে গেল, সেক্ষেত্রে ক বীমা কোম্পানি বীমাপত্রের যে দায় 1 কোটি টাকা
প্রথমে সে মিস্টার ফারহানকে পরিশোধ করার পরে ক যেহেতু সেই ঝুঁকি কমানোর জন্য ক্ষয়ের সাথে আবার নিজে বীমা গ্রহীতা সেজে বীমা করেছে, কাজেই ক তখন 50 লক্ষ টাকা পুনর্বীমার চুক্তি অনুযায়ী খ বীমা কোম্পানি হতে আদায় করবে। আমরা আশা করি পুনর্বীমা জিনিসটি তোমরা বুঝতে পারছো, অনুধাবন করতে পারছো। আমরা আজকে আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আর দু একটি বিষয় আলোচনা রাখবো তোমাদের সামনে। এর মধ্যে একটি রয়েছে কি ডাবল ইন্স্যুরেন্স, দ্বৈত বা যুগ্ম বীমা। প্রিয় শিক্ষার্থী, কোনো বীমা গ্রহীতা যদি একই বিষয়বস্তুর জন্য একাধিক বীমা প্রতিষ্ঠানের সাথে আলাদা আলাদা বীমা চুক্তি করে তবে তাকে দ্বৈত বা যুগ্ম বীমা বলে, ডাবল ইন্স্যুরেন্স বলে। সে ফর এক্সাম্পল মিস্টার এক্স তার সম্পত্তি 1 কোটি টাকায় সোনালী ইন্স্যুরেন্সের সাথে বীমা করলো, আবার এই সেম সম্পদ সে রূপালী ইন্স্যুরেন্সের সাথে আবার বীমা করলো। এরকম যদি ঘটনা ঘটে, আলাদা আলাদা বীমা করে থাকে একই বিষয়ে একই বিষয়বস্তুর উপর, তাহলে সেটিকে আমরা বলছি কি দ্বৈত বীমা বা যুগ্ম বীমা। এ পর্যায়ে আমাদের ছিল ডাকাতি বীমা, এটি তোমরা আলোচনা এর আগে শুনেছ, আমরা এটি ওভারলুক করে যাচ্ছি। এরপরে আছে বন্যা বীমা, ফ্লাড ইন্স্যুরেন্স। আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ, খালবিলের দেশ, এখানে প্রতি বছর বন্যা হয়, কাজেই কম বেশি হয়, আর কখনো কখনো মারাত্মক বন্যা হয়। কাজেই আকস্মিক এই বন্যার হাত থেকে সম্পদের ঝুঁকি স্থানান্তরে বা ঝুঁকি হ্রাস করার জন্য প্রিমিয়াম প্রদান করে বীমা গ্রহীতা বীমাকারীর সাথে যে চুক্তি করে বা যে চুক্তিতে আবদ্ধ হয়, তাহলে সেটিকে আমরা বলছি বন্যা বীমা। বন্যা বীমার কিছু শর্ত রয়েছে, সেগুলো তোমরা দেখে নিবে। লাস্টে আমরা বলেছি ভূমিকম্প বীমা। আমরা জানি যে বীমা গ্রহীতা বা বীমা গ্রহণকারী অনেক সময় ভূমিকম্পের ফলে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তো ভূমিকম্পের ফলে বীমা গ্রহীতার সম্পদের যদি ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতিপূরণ পাওয়ার জন্য সে যদি বীমাকারীর সাথে প্রিমিয়াম বিনিময় করে বীমা চুক্তি সম্পাদন করে থাকে, ইস্যুটি হলো যে আর্থকোয়েকের কারণে, ভূমিকম্পের কারণে, তাহলে সেটিকে আমরা বলবো ভূমিকম্প বীমা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের যা আলোচনা করলাম আমরা, যে বীমার মৌলিক যে ধারণা ছিল সেখান থেকে দুটো বিষয় আজকে আমরা আলোচনা করেছি। একটি হলো বীমার মূলনীতি সমূহ, আর একটি হলো বীমার শ্রেণী বিভাগ। এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এখান থেকে একাধিক প্রশ্ন হবে। তো সেখান থেকে দুটো ছোট প্রশ্ন, খ অনুধাবনমূলক প্রশ্ন আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি। এটি বাড়ির কাজ হিসাবে তোমরা দেখবে। একটি হলো কি যে সদ্বিশ্বাস ছাড়া বৈধ বীমা হয় না কেন, আটমোস্ট গুড ফেথ ছাড়া, সেটি একটু ব্যাখ্যা করতে হবে। আরেকটি হলো যে বীমা থেকে নিশ্চয়তা আলাদা কেন। বীমাকে আমরা বলছি যে ঝুঁকি এবং আনসার্টেনটি, অনিশ্চয়তা যেটা রয়েছে সেটার এগেনস্টে বীমা করছি, কাজেই বীমা থেকে নিশ্চয়তা আলাদা কেন, এ বিষয়টিও ব্যাখ্যা করতে হবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।